হ্যালো স্টুডেন্টস, আমরা হাইড্রোজেন বন্ডিংটা শেষ করেছি। আজকে আমরা মলিকুলার অরবিটাল থিওরিটা পড়ব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আমরা প্রথমে বলেছিলাম ভিবিটি পড়বার সময় যে ভিবিটির কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশনস অফ ভিবিটি। ভ্যালেন্স বন্ড থিওরি, যেগুলো আমরা হাইব্রিডাইজেশন, ভিএসিপিআর এগুলো যেগুলো দেখে এসেছি, সেই যে তত্ত্ব তার কিছু সীমাবদ্ধতা রয়েছে, তার জন্য আমরা মলিকুলার অরবিটাল থিওরিকে আনছি। এখন এইটার মানে এইভাবে নিলে হবে না যে ভিবিটি তাহলে ফেল করে গেল। ভিবিটি ছাড়া আর কোনো তত্ত্বের পক্ষে মলিকুলার শেপ জিওমেট্রি সম্পর্কে আইডিয়া দেওয়া সম্ভব হয়নি। তাহলে একটা মলিকিউল তার শেপ কী হবে, জিওমেট্রি কী হবে, বন্ড অ্যাঙ্গেল কী হবে, এইটার একটা ডিটেলড এবং কংক্রিট এক্সপ্লানেশন রয়েছে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে। কিন্তু সামান্য কিছু লিমিটেশনের জন্য এই তত্ত্বটাকে আনা হলো মলিকুলার অরবিটাল থিওরি, যেটা একে রিপ্লেস করতে পারবে না, শুধু লিমিটেশনগুলোকে দূর করবে। এছাড়াও আরও অনেক অ্যাডভান্টেজ এর আছে মলিকুলার অরবিটাল থিওরি, সেগুলো আমরা আস্তে আস্তে যাব। তো লিমিটেশনগুলো কি সেটা দেখে নিই আগে, এটাতে যাওয়ার আগে। 1 নম্বর, আমরা যদি ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে ডাইনাইট্রোজেন আর ডাইঅক্সিজেনকে তৈরি করার চেষ্টা করি, তাহলে কি হয় দেখা যাক। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p3, তাহলে ওর ভ্যালেন্স সেলে আমরা একটা লোন পেয়ার পাচ্ছি আর 3টে আনপেয়ার্ড পাচ্ছি। তাহলে হাইব্রিডাইজেশনটা আমরা sp করাবো, কারণ ডাইনাইট্রোজেন তৈরি হবে। তাহলে দুটো নাইট্রোজেন অ্যাটমের মাঝে একটাই স্ট্রেট লাইন সম্ভব, তাহলে একটাই হেড অন ওভারল্যাপিং হবে, তাহলে একটাই সিগমা বন্ড সম্ভব। আর একটা লোন পেয়ার আছে, অর্থাৎ দুজনকে হাইব্রিডাইজ করাতে হবে, একটা সিগমা বন্ডের জন্য যেটা, আর একটা লোন পেয়ার, তাহলে হাইব্রিডাইজেশন হবে sp। এই দিকে লোন পেয়ারটা থাকলো আর এই দিকে আনপেয়ারটা থাকলো। একইভাবে আরেকটা নাইট্রোজেন, তার লোন পেয়ারটা এইদিকে থাকলো আর আনপেয়ারটা এইদিকে থাকলো, তাহলে সিগমা বন্ডটা তৈরি হয়ে গেল। যদি বন্ড অ্যাক্সিসটাকে px ধরি, তাহলে এটা pz, এটা এই নাইট্রোজেনের pz, একটা একটা করে ইলেকট্রন আছে। আর এটা যদি py ধরি, তাহলে এই নাইট্রোজেনের py এটা, এই নাইট্রোজেনের py এটা, তাহলে একটা একটা করে ইলেকট্রন আছে। এটার সাথে এটার ওভারল্যাপিং হলো, তাহলে একটা পাই বন্ড হলো, আবার এটার সাথে একটা ওভারল্যাপিং হলো, তাহলে আরেকটা পাই বন্ড হলো। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা লোন পেয়ার হলো, একটা সিগমা বন্ডের মাধ্যমে একটা ইলেকট্রন পেয়েছে, তাহলে একটা পেয়ার্ড হলো, আর দুটো পাই বন্ডের মাধ্যমে দুটো ইলেকট্রন পেয়েছে, তাহলে সব ইলেকট্রনগুলোই পেয়ারিং হয়ে গেল। তাহলে ডাইনাইট্রোজেন কি হওয়া উচিত? ডাইনাইট্রোজেন হওয়া উচিত ডায়াম্যাগনেটিক, অর্থাৎ মিউ ইকুয়ালস টু 0, মিউ এস স্পিন ম্যাগনেটিক মোমেন্ট 0 হওয়া উচিত, কারণ এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। অক্সিজেনে আসা যাক। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4। ভ্যালেন্স সেলে কি পাবো? একটা পেয়ার্ড, আরও একটা পেয়ার্ড, আর দুটো আনপেয়ার্ড, অর্থাৎ দুটো যুগ্ম আর দুটো অযুগ্ম পাচ্ছি। এবার যদি অক্সিজেন অ্যাটম ডাইঅক্সিজেন তৈরি করে,
তাহলে একটা সিগমা বন্ড হবে আগের মতো, হাইব্রিডাইজেশন হতে হবে sp2, কারণ দুটো লোন পেয়ার আছে। তাহলে এদিকে একটা লোন পেয়ার থাকলো প্লেনেই, এদিকে থাকলো এদিকে থাকলো, এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার, দুটো লোন পেয়ার হলো, আর একটা আনপেয়ার যেটা হাইব্রিডাইজেশন হয়েছে সেটা এখানে, আর এই অক্সিজেন একটা রেখেছে, তাহলে একটা সিগমা বন্ড হলো। এবার পড়ে আছে শুধু পিজেড। আমি যদি এস পি এক্স পি ওয়াইকে নিয়ে নিই তাহলে শুধু পিজেডটা পড়ে আছে, তাহলে এটা প্লেনের পারপেন্ডিকুলার একটা পিজেড থাকবে, তাতে এ একটা আনপেয়ার্ড ইলেকট্রন রাখবে, এ একটা রাখবে, এটা ওভারল্যাপিং হবে, তাহলে আমরা পাবো একটা পাই বন্ড। তাহলে সিগমা বন্ডে পেয়ারিং হলো, পাই বন্ডে পেয়ারিং হলো। তাহলে এটা কি হওয়া উচিত? N2টাও হওয়া উচিত, সরি N2টা হওয়া উচিত ডায়াম্যাগনেটিক, O2টাও হওয়া উচিত ডায়াম্যাগনেটিক, কারণ এরও কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। So as per the demand of VBT in dinitrogen and dioxygen, there is no unpaired electron. No unpaired electron is present in both the species. So the spin magnetic moment will be 0, and this dioxygen and dinitrogen must be diamagnetic, and this is the prediction of VBT. এবার একটা এক্সপেরিমেন্ট করা হলো, এক্সপেরিমেন্টটাতে কি হয়েছে, লিকুইড নাইট্রোজেন নেওয়া হয়েছে একটা পাত্রে। এবার বার ম্যাগনেট একটা নিয়ে এর মধ্যে ডুবিয়ে সেখান থেকে আবার বের করলে দেখা যাচ্ছে যে এটা যেমন ড্রাই হয়ে ঢুকেছিল সেরকম ড্রাই হয়েই বেরিয়ে আসছে। অর্থাৎ লিকুইড নাইট্রোজেন এই বার ম্যাগনেটের গায়ে কিন্তু অ্যাডহেয়ার করছে না, স্টিক করছে না। আরেকটা বার ম্যাগনেট নিয়ে যখন আমরা লিকুইড অক্সিজেনে ডোবাচ্ছি, দিয়ে সেই বার ম্যাগনেটটাকে বের করছি ডোবানোর পরে, তখন দেখা যাচ্ছে এর গায়ে কিন্তু অক্সিজেন স্টিক করে যাচ্ছে। এবার কেউ বলবে যে ডাই অক্সিজেন তো গ্যাস, এইভাবে কি করে স্টিক করছে, এটা কি সম্ভব নাকি? স্টিক কেন করছে সেটা আমি পরে যাব, কিন্তু এরকমভাবে একটা অক্সিজেন যে গ্যাস হয়ে থাকে সে কিভাবে এরকম স্টিক করবে? তো প্রথমে সেইটাকে বোঝা যাক যে এটাকে যখন লিকুইড অক্সিজেনে ডোবানো হচ্ছে, নিশ্চয়ই বার ম্যাগনেট একে অ্যাট্রাক্ট করছে এবং এর মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আছে বলে ও অ্যাট্রাক্টেড হচ্ছে। অ্যাট্রাকশনের ফলে এই লিকুইডটা এর গায়ে লেগে যাচ্ছে এবং সেটা একটু বেশ ভালো পরিমাণে লাগছে, কারণ অ্যাট্রাকশনটা বেশ ভালোই, ভেরি স্ট্রং নয় কিন্তু উইকও নয়। এবার যখন বের করে আনা হচ্ছে তখন ওই লিকুইড অক্সিজেনটা খুব স্পিডে এভাপোরেট করছে। স্পিডে যদি এভাপোরেট করে তাহলে ল্যাটেন্ট হিট নিয়ে ও লিকুইড থেকে ভেপার স্টেটে কনভার্ট হবে। সেই ল্যাটেন্ট হিটটা যে পরিমাণ লিকুইড পড়ে আছে এখনও, তার থেকে ও বের করবে।
the liquid oxygen that is evaporating will absorb the latent heat from the remaining liquid, leading to the decrease in temperature of the liquid oxygen that is still adhered to the bar magnet, and what will happen? It will solidify. তাহলে লিকুইড অক্সিজেনটা যখন অ্যাট্রাকশনের ফলে প্রথমে তো এর গায়ে লাগলো, তারপর যখন বের করলাম তখন এভাপোরেট করতে শুরু করলো। এভাপোরেট যেই শুরু হলো সঙ্গে সঙ্গে কি হবে, এমনি এমনি তো যেতে পারবে না, ওকে ল্যাটেন্ট হিট নিয়ে যেতে হবে, লিন তাপ নিয়ে যেতে হবে। লিন তাপটা পাবে কোথা থেকে? এই রিমেনিং লিকুইড থেকে নেবে। তখন তার টেম্পারেচার ফল করে গেল, ফ্রিজিং পয়েন্টের নিচে যেই ফল করবে এটা কি হবে? সলিড হয়ে যাবে। সেই সলিডটা ওরকম এর ম্যাগনেটের গায়ে লেগে থাকছে, সেই জন্য ওইভাবে দেখানো হয়েছে। বিষয়টা যেটা দেখলাম সেটা কিন্তু ভিবিটি যে ডিমান্ড করছে তার সঙ্গে অ্যাকর্ড করছে না। দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট ইজ নট ইন এগ্রিমেন্ট with the theoretical prediction from VBT in case of dioxygen. Liquid nitrogen VBT বলেছে যে এটা ডায়াম্যাগনেটিক। Diamagnetic substances are those which will be feebly repelled in a magnetic field. তাই এখানে রিপালশন হয়েছে, এখানে গায়ে স্টিক করেনি। ইট ইজ ওকে। ভিবিটি যেটা ডিমান্ড করেছে নাইট্রোজেনের ক্ষেত্রে মিলে গেছে। অক্সিজেনকেও তো ভিবিটি বলছে ডায়াম্যাগনেটিক, কিন্তু যখন বার ম্যাগনেট অক্সিজেনে ডুবিয়ে তুলছি, লিকুইড ডাইঅক্সিজেনে ডুবিয়ে তুলছি, তখন দেখা যাচ্ছে ও এরকম ভাবে স্টিক করে থাকছে, অর্থাৎ এটা প্রমাণ করছে যে দিস ইজ ইনকারেক্ট। এক্সপেরিমেন্টাল রেজাল্ট এটা হচ্ছে যে থিওরিটিক্যাল প্রেডিকশন ফ্রম ভিবিটি, বাট ফ্রম দিস এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন সেটা হচ্ছে লিকুইড অক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক। এখন বুঝতে যখন পারলাম যে এটা ম্যাগনেটিক সাবস্টেন্স, তার মানে নিশ্চয়ই এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, তবেই এই ম্যাগনেট দ্বারা প্রথমে ইনডিউসড হবে, ইনডিউসড হওয়ার পর অ্যাট্রাকশন হবে। ফার্স্ট ইন্ডাকশন দেন অ্যাট্রাকশন। কিন্তু সেই ইন্ডাকশন বা অ্যাট্রাকশন হতে গেলে ম্যাগনেটিক সাবস্টেন্স ছাড়া কিন্তু হবে না, কারণ যদি ডায়াম্যাগনেটিক হয় তাহলে ইট উইল বি ফিবলি রিপেলড। অ্যাট্রাকশন হতে গেলে একে ম্যাগনেটিক সাবস্টেন্স হতে হবে। ম্যাগনেটিক সাবস্টেন্স হওয়ার শর্ত হচ্ছে যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতেই হবে, অযুগ্ম ইলেকট্রন না থাকলে হবে না। তাহলে এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে কনক্লুশন যে লিকুইড অক্সিজেন ইজ অর নট লিকুইড অক্সিজেন, ডাইঅক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক। লিকুইডটা নেওয়া হয়েছে এক্সপেরিমেন্টটা করার জন্য, ডাইঅক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক। এটা হচ্ছে আমাদের experimental conclusion. So it is the experimental result is contradicting the theoretical prediction from VBT which says that dioxygen must be diamagnetic. তাহলে এটা একটা লিমিটেশন ভিবিটি। এবার এটা কনফার্ম করার জন্য যেটার সাহায্যে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট মাপা যায়, সেই গয় চ্যাপম্যান ব্যালেন্স দিয়ে এর স্পিন ম্যাগনেটিক মোমেন্টটা যখন মাপা হলো, দেখা গেল এর ভ্যালুটা হচ্ছে μSO2 equals to 2.8 bm, এর কাছাকাছি ভ্যালু। এখন এরকম ভ্যালু হতে গেলে কি হতে হবে? আমরা মিউএসের যে ফর্মুলা শিখেছি, এটা ডায়াম্যাগনেটিক অ্যান্ড প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স বলে একটা ভিডিও আছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, সেখানে এটা ডিটেলসটা পাওয়া যাবে। সেটা হচ্ছে n/n+2 বোর ম্যাগনেটন। তাহলে যদি n এর মান 0 বসাই তাহলে মিউ এস কী হবে? 0 bm, অর্থাৎ ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। n এর মান যদি 1 বসাই তাহলে হবে √1 × 1+2 অর্থাৎ √3, অর্থাৎ 1.732 bm, তাহলে এটা প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। n এর মান যদি 2 বসাই তাহলে তার মিউএসটা কী হবে? √2 × 2+2, তাহলে √8 অর্থাৎ 2√2, অর্থাৎ 2 × 1.414,
তাহলে হবে 2.828 অর্থাৎ 2.8 কাছাকাছি। তাহলে এটাও প্যারা হবে। আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 1 হলে তার ম্যাগনেটিক মোমেন্ট হবে 1.732, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 2 হলে তার ম্যাগনেটিক মোমেন্ট হবে 2.8 bm। এবং আমরা এই যে ডাইঅক্সিজেনের কে প্যারাম্যাগনেটিক পাওয়ার পর আমরা যখন এটা চেক করলাম মেশিনে, তখন দেখা যাচ্ছে যে এটার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে 2.8 bm, অর্থাৎ এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো কনক্লুশন ফ্রম এক্সপেরিমেন্ট ইজ O2 is paramagnetic with 2 unpaired electrons। অর্থাৎ ডাইঅক্সিজেনে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কিন্তু ভিবিটি কি বলছে যে অল ইলেকট্রনস আর পেয়ার্ড ইন দ্য ভ্যালেন্স সেল। সব ইলেকট্রন কিন্তু পেয়ারিং হয়ে গেছে, একটা সিগমা বন্ড করেছে, একটা পাই বন্ড করেছে, ফলে all are paired, there is no single electron in this dioxygen system, so it must be diamagnetic as per the demand of VBT. But what is the experimental result? It is not diamagnetic, it is paramagnetic with 2 unpaired electrons। বলেও দিচ্ছে যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটার ব্যাখ্যা চাই। ভিবিটি বলে হাইড্রোজেন একটা ইলেকট্রন রাখলো, আরেকটা হাইড্রোজেন একটা ইলেকট্রন রাখলো, এই দুটো দুজনেরই হলো, ফলে তৈরি হলো একটা মলিকিউল H2। এইটা অরবিটালের সিম্বল নয়, যদি আমি ভিবিটির যেটা অরিজিনাল সেটা যদি দেখাই, তাহলে এটা একটা 1s আর এটা আরেকটা 1s, এদের মধ্যে হেড অন ওভারল্যাপিং হলো, একটা ইলেকট্রন রাখলো, একটা ইলেকট্রন রাখলো। এইটা হচ্ছে ভিবিটির অ্যাপ্রোচ একটা মলিকিউল তৈরিতে। আবার ভিবিটি এটাও বলে যে দুজনে একটা একটা করে না রেখে যদি এমন কেউ আসে যার একটাও ইলেকট্রন নেই, যেমন H+, তাহলে এটা একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হবে, এটাতেও ভিবিটির আপত্তি নেই। তাহলে কোভ্যালেন্ট বন্ড একটা একটা করে ইলেকট্রন দিল, সেটাতে আপত্তি নেই ভিবিটির। কোভ্যালেন্ট বন্ড কিন্তু একজন দুটো দিল, একজন কিছুই দেয়নি, অর্থাৎ এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, এটাতেও ভিবিটির আপত্তি নেই। কিন্তু এইটা ভিবিটি মেনে নিতে পারছে না, থিওরির সাহায্যে এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না যে H2+ কিভাবে তৈরি হবে। অর্থাৎ H2+কে যদি তৈরি হতে হয় তাহলে একটা H লাগবে, একটা H+ লাগবে। তাহলে সেটা কেমন? এটা একটা H যেখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটা একটা H+ যেখানে কোনো ইলেকট্রনই নেই, এই জিনিসটা। অর্থাৎ এটা কি 2 সেন্টার 1 ইলেকট্রন বন্ড, এইটাতে ভিবিটির আপত্তি আছে। তাহলে অ্যাজ পার ভিবিটি H2+ মাস্ট নট এক্সিস্ট, এর থাকা উচিত নয়, কিন্তু এটাকে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব হয়েছে। বাট H2+ was synthesized in laboratory, which goes against VBT। কিন্তু ল্যাবরেটরিতে H2+ তৈরি করা গেছে, কিন্তু সেটা ভিবিটি মেনে নিতে পারছে না। ভিবিটির যে বেসিক স্ট্রাকচার তাতে সেটার সাহায্যে এটা এক্সপ্লানেশন হচ্ছে না। এবার তৈরি করা গেছে মানে কি, এটা কি স্টেবল? স্টেবল নয়, আনস্টেবল। কিন্তু হাইপোথেটিক্যাল তো নয়, তৈরি করা গেছে, সম্ভব হয়েছে, ইট ইজ রিয়েল। তাহলে এটা ভিবিটি এক্সপ্লেন করতে পারছে না।
আরও একটা হচ্ছে লিমিটেশন, He2 যে হয় না সেটা ভিবিটি বলে, কিন্তু ভিবিটি কিভাবে বলছে যে হিলিয়ামের কনফিগারেশন হলো 1s2, অর্থাৎ সেলটা ক্লোজ, সেল ক্লোজ হয়ে গেলে ও ইনার্ট হয়ে যাবে, ও কিন্তু আর কোনো অন্য অ্যাটমের সাথে রিয়্যাক্ট করবে না। তাই ডাইঅ্যাটমিক হিলিয়াম ডাজ নট এক্সিস্ট ইন নেচার, একে পাওয়া যায় না। কিন্তু তার একটা স্ট্রং থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এই ঘটনাটার, যে He2 ইজ নট পসিবল বা হিলিয়াম ইজ মোনোঅ্যাটমিক, অর্থাৎ এক পরমাণুক হয়ে ও প্রকৃতিতে থাকে, এটার একটা স্ট্রং এক্সপ্লানেশন কিন্তু ভিবিটি থেকে আসছে না। যেটা আসছে সেটার ব্যাকগ্রাউন্ড স্ট্রং নয়, কিন্তু এটা যে থাকবে না সেটা ভিবিটি বলছে, এবং এটাকে তৈরি করাও যায়নি, সেটা ঠিক, শুধু এক্সপ্লানেশনটা মিসিং, স্ট্রং এক্সপ্লানেশনটা মিসিং। এবার হচ্ছে ভিবিটি বলছে এইটা কিন্তু সম্ভব নয়। এখানে বোথ ভিবিটি অ্যান্ড এমওটি দুটোই বলছে যে এটা থাকবে না, কিন্তু ভিবিটির এক্সপ্লানেশনটা কংক্রিট নয়, এমওটির এক্সপ্লানেশনটা কংক্রিট। তাই ভিবিটির ক্ষেত্রে এটা লিমিটেশন এক্সপ্লানেশনটা, এমওটির এটা একটা সাকসেস, এটা একটা ভিক্টরি। এইবার He2+ এর ক্ষেত্রে ভিবিটি বলছে হবে না, কারণ এটা হতে গেলে একটা He লাগবে, একটা He+ লাগবে। এবার এ দুটো ইলেকট্রন রেখেছে আর এ একটা ইলেকট্রন রাখবে, তাহলে কি হয়ে গেল, 2 সেন্টার 3 ইলেকট্রন হয়ে গেল। এটার কিন্তু ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। বাট বোথ H2+ and He2+ were synthesized in laboratory which goes against VBT. H2+ কেও তৈরি করা সম্ভব হয়েছে, He2+ কেও তৈরি করা সম্ভব হয়েছে, H2+ ও তৈরি করা সম্ভব হয়েছে, He2+ ও, He2+ মানে মাথায় 2+ নয়, সেটা আলফা পার্টিকেল হয়ে যাবে, He নিচে 2 ওপরে প্লাস, অর্থাৎ দুটো হিলিয়ামের মাথায় একটা প্লাস, এটাকেও কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব হয়েছে। ভিবিটি বলছে হবে না, তৈরি করা সম্ভব হয়েছে, এমওটি কিন্তু এই এক্সপ্লানেশনটা দিচ্ছে, তাহলে এটা একটা লিমিটেশন। এটা আমরা পরে গিয়ে পড়ব যে হ্যালো অ্যালকেনে যখন অ্যাকোয়াস কেওএইচ দিয়ে হিট দেওয়া হচ্ছে তখন সেটা অ্যালকোহল হয়ে যাচ্ছে, অর্থাৎ CH3Cl অ্যারো অ্যাকোয়াস কেওএইচ, Clটা রিপ্লেসড হয়ে যাচ্ছে OH- দিয়ে, তৈরি হয়ে যাচ্ছে CH3OH। CH3Cl এ অ্যাকোয়াস কেওএইচ দেওয়াতে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে, OH- হচ্ছে নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা এখান থেকে Cl- কে রিপ্লেস করছে। তাতে কি হলো, OH- ঢুকলো, Cl- বার করে দিল, সো ইট ইজ আ সাবস্টিটিউশন রিয়াকশন, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, আর এটা একটা নিউক্লিওফাইল দ্বারা কন্ডাক্টেড হচ্ছে বলে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো এটার এক্সপ্লানেশনটা কি, যে OH- Cl- কে কিভাবে রিপ্লেস করবে, তার কিন্তু এক্সপ্লানেশন ভিবিটি দিতে পারছে না, কারণ CH3Cl এর এখানে কিন্তু এই যে কার্বনটা রয়েছে সেন্ট্রাল অ্যাটম, এটা 1s2,
2s 2p 2s2 2p2 এটা হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন গ্রাউন্ড স্টেটে। এখন এখানে ভ্যালেন্সি হয়েছে 4, তাহলে এটাকে এক্সাইট করতে হবে, তাতে এই ইলেকট্রনটা উঠে এখানে আসবে, 4টে আনপেড ইলেকট্রন পেলাম, হাইব্রিডাইজেশন হবে sp3। sp3 হলে এটা 4টে আনপেড ইলেকট্রনই আরও 4টে আনপেড ইলেকট্রনের সাথে শেয়ারিং করে 4টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। এবার এর তো 2d নেই আর 3s পার্টিসিপেট করবে না, তাহলে এখানে OH মাইনাসটা একে রিপ্লেস করবে কিভাবে? এটা কি হবে যে এটা আগে খুলে যাবে তারপর এটা এসে লাগবে, বা তার মেকানিজম কি? যেভাবেই হোক না কেন এটা কিভাবে হচ্ছে, যদি আমাকে এমনি বলতে হয় যে এটা খুলে যাবে এটা এসে লাগবে, তাহলে কিন্তু এক্সপ্লানেশনটা স্ট্রং হলো না, কংক্রিট হলো না। যদি বলি যে Cl মাইনাস খুলে গেল, OH মাইনাস লেগে গেল, অর্থাৎ এখান থেকে হয়ে গেল এরকম, তাহলে এক্সপ্লানেশনটা কংক্রিট হলো না। এটা ভিভিটির একটা লিমিটেশন। তো এটার ব্যাখ্যা কে দেবে? মলিকুলার অরবিটাল থিওরির সাহায্যে দেওয়া যায়। অর্থাৎ ডাইক্লোরিনকে যখন হিট বা লাইট দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, এর যে কোভ্যালেন্ট বন্ড নিজের ইলেকট্রনটা নিয়ে ও অ্যাটমিক ক্লোরিনে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা হোমোলাইটিক ফিশন, সুষম বিভাজন হলো। কিন্তু এই বিভাজনটা কেমন করে হলো? এবার এই যে তাপ দেওয়া হচ্ছে বা লাইট দেওয়া হচ্ছে, হিট অর লাইট একসঙ্গে নয়, হিট অর লাইট হবে, একসাথে নয়। এই যে তাপের ফলে এই যে হোমোলাইটিক ফিশনটা হচ্ছে, সুষম বিভাজনটা হচ্ছে, সেটা কিভাবে, তার মেকানিজম কিন্তু ভিভিটির সাহায্যে সঠিকভাবে এক্সপ্লেন করা যায় না। এটা মলিকুলার অরবিটাল থিওরি ভালোভাবে এক্সপ্লেন করতে পারে। এরকম আরও অনেক লিমিটেশন আছে যেগুলো মলিকুলার অরবিটাল থিওরি ওভারকাম করতে পারবে, কিন্তু ভিভিটিকে তার জন্য রিপ্লেস করে দিলে হবে না, যে ভিভিটি আজ থেকে বাতিল সেটা করলে হবে না। কারণ ভিভিটি যদি না থাকে তাহলে কিন্তু মলিকুলের জিওমেট্রি, শেপ, বন্ড অ্যাঙ্গেল এগুলো এই সব সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া পাওয়া যাবে না। এবার মলিকুলার অরবিটাল থিওরি শুরু করার আগে তার ভিত্তিটা সম্পর্কে একটু আলোচনা করতে হবে, অর্থাৎ থিওরিটা কি বলছে। অ্যাটমিক অরবিটালের যে থিওরি অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি, তার সঙ্গে এর পার্থক্যটা কোথায় সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। কয়েকটা বেসিক প্রিন্সিপাল আছে। ইন ভিভিটি আমরা যখন একটা বন্ড তৈরি করেছি, এ রাখলো ইলেকট্রনটা, এ রাখলো, এটা হলো এ বন্ড বি। এটা যখন আমরা তৈরি করেছিলাম, এই হাফ অ্যারো মানে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার। তাহলে এ একটা ইলেকট্রন রেখেছে, এ একটা ইলেকট্রন রেখেছে, এই দুটো দুজনেরই হলো, এটা একটা কোভ্যালেন্ট বন্ড হলো। অ্যাজ পার ভিভিটি এই যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছি এখানে লিখেছি লিউইস ইলেকট্রন ডট মডেল দিয়ে করেছি, এটা আসলে তো একটা অরবিটাল। তো এখানে যে অরবিটালটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এর নিউক্লিয়াসের যে ফোর্স ফিল্ড তার নির্দেশেই তৈরি হয়েছে এরকম, এবং এতে কতটা এস ক্যারেক্টার, কতটা পি ক্যারেক্টার, কতটা ডি ক্যারেক্টার আছে সেগুলোও কিন্তু শেপ এবং সাইজকে গাইড করেছে। অর্থাৎ এই নিউক্লিয়াসটা এই শেপটার জন্য দায়ী। আমি 1s না নিয়ে যদি অন্য কোনো অরবিটাল নিই তাহলে তার যে শেপ, অ্যাটমিক অরবিটালের শেপ যেটা বলছি, সেটাও কিন্তু নিউক্লিয়াস গাইড করছে। নিউক্লিয়াসের ফোর্স ফিল্ডটাই কিন্তু ওইভাবে অরবিটালটাকে তৈরি করেছে। এখন নিউক্লিয়াসের ফোর্স ফিল্ড যদি ওই অরবিটাল তৈরি করে, তাহলে এটা তো বলা ভুল যে অ্যাটমিক অরবিটাল যেমন ছিল তেমনই থাকবে, শুধু তাদের মধ্যে ওভারল্যাপিং হবে। এটা কে বলে? এটা ভ্যালেন্স বন্ড বলে। ভ্যালেন্স বন্ড থিওরি বলে যে অ্যাটমিক অরবিটালগুলো এখানে যা ছিল
মলিকিউল হওয়ার পরে তাই থাকবে, বিতে যা ছিল মলিকিউল হওয়ার পরে তাই থাকবে, শুধু তাদের মধ্যে ওভারল্যাপিং হয়ে বন্ড তৈরি হবে। কিন্তু অ্যাটমিক অরবিটালটাকে তৈরি করে একটা নিউক্লিয়াস, তার ফোর্স ফিল্ডের শেপটাকে গাইড করে, এরও একই। তাহলে যখন মলিকিউল হবে তখন তো দুটো নিউক্লিয়াস থাকবে, তাহলে অ্যাটমিক অরবিটাল আনচেঞ্জড থাকবে ইভেন আফটার ফরমেশন অফ মলিকিউল, এটা কিন্তু আনসাইন্টিফিক। তাই মলিকুলার অরবিটাল থিওরি বলছে যে অ্যাটমের যখন থাকবে, যখন অ্যাটমিক স্টেটে থাকবে তখন থাকবে অ্যাটমিক অরবিটাল, অর্থাৎ AO পারমাণবিক কক্ষক। কিন্তু যখন মলিকিউল যখন ফর্ম করে যাবে তখন কিন্তু আর AO থাকবে না, সেটা হবে মলিকুলার অরবিটাল। তাতে যে অরবিটালই হোক না কেন, S হোক, PX হোক, PY হোক, বা তাদের হাইব্রিডাইজড অরবিটাল হোক, অ্যাটমিক অবস্থায় যা আছে, পারমাণবিক অবস্থায় যা আছে সেটা একটা নিউক্লিয়াস দ্বারা কন্ট্রোলড, অর্থাৎ এরা হচ্ছে মোনোসেন্ট্রিক। কিন্তু যখন মলিকিউল তৈরি করবে তখন দুটো নিউক্লিয়াস আছে এবং তারা দুজনে মিলে গাইড করবে স্ট্রাকচার কেমন হবে। তাই এটা যেহেতু পলিসেন্ট্রিক, তাই দ্য শেপ সাইজ অফ দ্য অরবিটালস উইল বি ডিফারেন্ট কম্পেয়ার টু দ্যাট অফ অ্যাটমিক অরবিটাল। এটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরির একটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট। তারপর বলছে যে কিভাবে হবে। তো আমরা একটা একটা করে এক্সাম্পল নিয়ে দেখি। যদি 1s ওভারল্যাপিং আমরা কনসিডার করি, তাহলে এটা একটা 1s, এটা একটা 1s। এবার এটা যেটা প্লাস দিচ্ছি, এটা কিন্তু বুঝতে হবে যে এটা হচ্ছে ফেজ। প্লাস মানে কিন্তু চার্জ নয়, একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এখানে যে অরবিটালে প্লাস দেওয়া হচ্ছে এটা কিন্তু ইন এনি ওয়ে ইট ইজ নট দ্য চার্জ অফ দ্য অরবিটাল, এটা কিন্তু প্লাস, অর্থাৎ সাইন অফ দ্য ফেজ। তাহলে এখানে মাইনাস হলো, তাহলে এটা একটা অ্যাটমিক অরবিটাল, এটা একটা অ্যাটমিক অরবিটাল। তাহলে এই দুটোর মধ্যে যদি ওভারল্যাপিং হয় তাহলে এই দুটো ফেজে মিট করছে। ফেজে মিট করলে কি হবে? আচ্ছা, এইটা হচ্ছে নিউক্লিয়াসের পজিশন। ফেজে মিট করলে কি হয় সেটা আমরা একটু এখানে দেখে নিই। যদি এরকম একটা অরবিটাল থাকে, ওয়েভ থাকে, এরকম একটা ওয়েভ থাকে, এই দুটোকে যদি ফেজে মিট করাই, অর্থাৎ এই পয়েন্টটাতে এ বলছে ওপরে ওঠো, এই পয়েন্টটাতে এ বলছে ওপরে ওঠো, তাহলে এদের রেজাল্টেন্ট কী হবে? রেজাল্টেন্ট কনস্ট্রাক্ট করবে। আবার এই জায়গাটাতে বলছে ওঠার দরকার নেই, এও বলছে একই কথা, তাহলে এখানটাতে ওঠানামা কিছুই হবে না। এখানটাতে এ বলছে নামো, এখানটাতে এ বলছে নামো, তাহলে এখানে এ নেমে যাবে অনেকটা, এ অনেকটা উঠে যাবে। তাহলে এখানে কনস্ট্রাক্ট হলো দুটো ওয়েভ যদি ফেজে মিট করে, এটা ইন ফেজ, তাহলে সেটা ওয়েভটা হবে কনস্ট্রাক্ট করবে ওয়েভটা, এবং এই ঘটনাটার নাম হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার। ঠিক আছে? কিন্তু যদি আউট অফ ফেজে মিট করে, তখন কি হবে? তখন এ বলছে ওঠো, তখন এ বলছে নামো, এটা কিছুই বলছে না। আর এ বলছে নামো, তখন এ বলছে ওঠো, তাহলে এটা কাটাকুটি হয়ে ওয়েভটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অনেকে কি করে, ওয়েভ দুটোকে একই রেখে মাঝে মাইনাস দেয়, গুলিয়ে ফেললে হবে না। মাঝে মাইনাস দেওয়া মানে হচ্ছে কিন্তু প্লাস দিয়ে ওয়েভটাকে উল্টে দেওয়া, কারণ এটা আমি জাস্ট ফেজে চেঞ্জ করেছি, অন্য কিছু করিনি। এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, তাহলে এখন কিন্তু এটা মাইনাস, এটা প্লাস। এবার কেউ কি করবে, এইটাকে একই রাখবে আগে যেটা ছিল, কিন্তু এখানে মাইনাস দেবে। অর্থাৎ মাইনাস দেওয়া মানে এখানে যেটা প্লাস থাকবে সেটা নিচে চলে আসবে, এখানে যেটা মাইনাস নিচে ছিল সেটা উপরে চলে আসবে। অর্থাৎ এই দুটোকে প্লাস করা যা, এই দুটো একই রকমকে মাইনাস করা সেই একই জিনিস। ঠিক আছে? তাহলে কোথাও বইয়ে কোথাও মাইনাস পেতে পারিস, সেটা একটু দেখতে হবে যে একই জিনিসের মধ্যে মাইনাস সাইন দেওয়া যাক। মাইনাস সাইনটাকে আমি যেটা করেছি খাইয়ে দিয়েছি এখানে। ঠিক আছে? তাহলে দুটো জিনিস দেখতে পেলাম, যদি ফেজে মিট করে তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, ওয়েভটা টিকবে। আর যদি আউট অফ ফেজে মিট করে তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়ে ওয়েভটা নষ্ট হয়ে যাবে। এখানে সেই প্লাস প্লাস কথাটার মানে হচ্ছে যে এটা ফেজে মিট করছে। প্লাস মানে কিন্তু চার্জ নয় অরবিটালের,
এটাও ইলেকট্রন দিয়ে তৈরি, অর্থাৎ চার্জ যদি দেখি পুরোটাই মাইনাস, এটাও ইলেকট্রন দিয়ে তৈরি, তাহলে চার্জ যদি দেখি পুরোটাই মাইনাস। ঠিক আছে, ফেজে মিট করলে কি হলো, এইটা তৈরি হলো, অর্থাৎ দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড তৈরি হলো, কনস্ট্রাক্ট করলো এরা। এইটার নাম হবে সিগমা 1s, কারণ এটা ছিল 1s, এটা ছিল 1s। সিগমা কেন না, সিগমা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা আগের ক্ষেত্রটা যেখানে কনস্ট্রাক্ট করেছিল, বন্ধন আণবিক কক্ষক। তাহলে ভিভিটির সঙ্গে পার্থক্যটা বোঝা গেছে। ভিভিটিতে কি ছিল, যে এরকম একটা অরবিটাল, এটা অ্যাটমিক অরবিটাল, এ যখন বন্ড করবে এর সাথে তখন এরকমই থাকবে, শুধু ওভারল্যাপিং হবে। মলিকুলার অরবিটাল বলছে না, একটা নিউক্লিয়াসের প্রভাবে যদি এরকম দেখতে হয়, দুটো নিউক্লিয়াসের প্রভাবে নিশ্চয়ই এরকম দেখতে হবে না। আর মলিকুল হওয়ার সময় ইলেকট্রন ক্লাউডটা দুটো নিউক্লিয়াসের ফিল্ডে আসে, তাই অ্যাটমিক অরবিটাল তার বৈশিষ্ট্য হারাবে, নতুন অরবিটাল তৈরি হবে যার নাম মলিকুলার অরবিটাল। এবার কি এই দুটো ফেজে মিট করেছে, তাহলে এটা হলো। পাশাপাশি এটা বলা হচ্ছে যে যেমন সাই এ প্লাস সাই বি হলো, অর্থাৎ এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটা আমরা প্লাস দিয়ে দেখাচ্ছিলাম, সেরকম একসঙ্গে এটাও হবে। অর্থাৎ এখানে দুটো অপোজিট ফেজ মিট করলো, তাহলে সুপারপজিশনটা কি হবে, এই জিনিসটা হবে। তাহলে প্লাস মাইনাস মিট করছে, এই যে প্লাস আর মাইনাস মিট করছে, তাহলে এটা হবে সাই এ মাইনাস সাই বি। ঠিক আছে, এটাও অ্যাটমিক অরবিটাল, এটাও অ্যাটমিক অরবিটাল, এটাও 1s, এটাও 1s, কিন্তু তারা আউট অফ ফেজ মিট করলো। ফলে এখানে কি দাঁড়াবে, এই দুটো নিউক্লিয়াস কি হলো, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। কি আঁকলাম এটা, যখন এই প্লাস মাইনাস ওভারল্যাপ হচ্ছে, যখন এই প্লাস মাইনাস ওভারল্যাপ হচ্ছে, তখন নষ্ট হয়ে যাচ্ছে অরবিটালটা, ওয়েভ ফাংশনটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তাহলে দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড থাকবে না। তাহলে দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড যদি না থাকে, তারা এই দিকে চলে যাবে, কারণ ইলেকট্রনগুলো তো আছে, একটা এই দিকে চলে গেল, একটা এই দিকে চলে গেল। এই যে দুটো নিউক্লিয়াস, তাদের মধ্যে রিপালশন হয়, যেহেতু দুজনেই পজিটিভলি চার্জড, তার মাঝে যখন ইলেকট্রন থাকবে তখন সেটা স্টেবল। আর এখানে কি হলো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কারণে দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রন ক্লাউড ছিল সেটা নেই। তারপরে দুটো নিউক্লিয়াসের মধ্যে যে রিপালশন সেটা খুব বেশি হবে, যেহেতু দুটো নিউক্লিয়াস এক্সপোজড হয়ে গেছে। এই রিপালশনের কারণে এটা হয়ে যাবে আনস্টেবল। তাহলে এটাকে বলা হচ্ছে সিগমা স্টার 1s ABMO, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ঠিক আছে, তাহলে একসঙ্গে আমরা দুটো পেলাম। এবার এটাকে যদি আমরা এনার্জির দিকটা দেখি, তাহলে এখানে ছিল সাই 1s, এখানে ছিল সাই 1s, এটা অ্যাটমিক অরবিটাল, এটা অ্যাটমিক অরবিটাল। সাইমেলটেনিয়াসলি একবার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, একবার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, দুটোই হবে। যখন কনস্ট্রাকটিভ হলো তখন দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড থাকলো, ফলে রিপালশনটা মিনিমাইজ করলো, স্টেবল হলো এটা, ফলে এনার্জি ফল করলো। এটার নাম দিচ্ছি আমরা সিগমা 1s, অর্থাৎ বন্ডিং মলিকুলার অরবিটাল। আর যখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলো তখন দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড নেই, ফলে নিউক্লিয়াস দুটো এক্সপোজড হয়ে গেল, রিপালশনটা চরমে উঠল, ফলে এটা আনস্টেবল হয়ে যাবে। চেষ্টা করতে হবে যতটা এনার্জি আমি বাড়াবো ততটাই কমাবো, আঁকাটা প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ স্কেল দেওয়ার দরকার নেই, কিন্তু আমি যতটা নামাবো ততটাই উঠবে, কারণ বাইরে থেকে এনার্জি পাবে না, বা এই ঘটনার মাধ্যমে এনার্জি ছাড়বে না বা নেবে না।
অর্থাৎ বন্ডিংটা যতটা স্টেবিলিটি পাবে, এনার্জি কমছে তো, এনার্জি কমলে স্টেবল হবে, এনার্জি বাড়ছে তাহলে আনস্টেবল হবে, যতটা স্টেবল হবে অ্যান্টি বন্ডিং ততটাই আনস্টেবল হবে। তাহলে এটা হবে সিগমা 1s স্টার। এটা বিএমও বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা এবিএমও অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ঠিক আছে, এরকম আরও আছে, আমি পাই বন্ড কীভাবে হয় সেটা আমি দেখাবো। আপাতত আজকে একটা লিমিটেশন দূর করে দেখাই, আস্তে আস্তে সবগুলোই আমরা শিখব। তাহলে মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী আমরা হাইড্রোজেন মলিকিউলটা করে দেখি, ডাই হাইড্রোজেন মলিকিউলটা। এটা ভিবিটি কি বলছে? ভিবিটি বলছে এইচ বন্ড এইচ হবে, অর্থাৎ এদের বন্ড অর্ডার 1 হবে, এই মলিকিউলটার বন্ড অর্ডার 1 হবে। বন্ড অর্ডার ইজ দ্য নাম্বার অফ বন্ডস প্রেজেন্ট বিটুইন টু অ্যাটমস। তাহলে বন্ড অর্ডার 1 মানে একটা বন্ড আছে মাঝে, এই একটা বন্ড বলতে বোঝাচ্ছে 2 সেন্টার 2 ইলেকট্রন, অর্থাৎ দুটো সেন্টার আছে আর দুটো ইলেকট্রন আছে, এ একটা রেখেছে এ একটা রেখেছে। এটা ভিবিটি বলছে। দেখা যাক এমওটি দিয়ে এটা এক্সপ্লানেশন হয় কি না। তাহলে হাইড্রোজেনের কনফিগারেশন কি? 1 1s1। এবার অ্যাটমিক অরবিটালগুলোর এনার্জি সেম হবে, কারণ দুটো হাইড্রোজেন একই। তাহলে এখানে একটা ইলেকট্রন রেখেছে, এখানে একটা ইলেকট্রন রেখেছে। বিফোর ফরমেশন অফ দ্য H2 মলিকিউল, বিফোর ফরমেশন অফ দ্য H2 মলিকিউল দুটো H অ্যাটম আছে, দুটোরই একটা একটা করে ইলেকট্রন থাকবে এবং তাদের এনার্জিটা সেম হবে, অর্থাৎ আমি এখানে কি দেখতে পাচ্ছি, একই হাইটে আছে তারা। এবার যখন ওভারল্যাপিং হলো, এরা একবার ফেজে মিট করবে, একবার আউট অফ ফেজে মিট করবে। যখন ফেজে মিট করবে তখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মাধ্যমে বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি করবে সিগমা 1s, যেটা স্টেবল, আর এখানে হবে আনস্টেবল অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালটা। এবারে এই যে দুটো তৈরি হলো, ইলেকট্রনটা থাকবে কেমন করে, এটা মলিকুলার অরবিটাল থিওরি, এটা আরও কিছু রুল, সেই রুলগুলো বইয়ে দেখবি কি কি আছে। যে ইলেকট্রন ফিলিংটা কেমন হবে ইন এমও, ইলেকট্রন ফিলিং ইন এমও। অর্থাৎ যে মলিকুলার অরবিটালগুলো তৈরি হলো ইন্টারফারেন্সের ফলে, তাতে ইলেকট্রনটা কিভাবে ভর্তি হবে না, অ্যাটমিক অরবিটালে যেভাবে ভর্তি হয় ঠিক সেইভাবেই ভর্তি হবে। অর্থাৎ 1 নম্বর হচ্ছে আফবাও প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা কি? লেস এনার্জি আগে ঢুকবে, লো এনার্জি আগে ঢুকবে, হাই এনার্জি পরে ঢুকবে। অর্থাৎ এনার্জি অর্ডারটা মেনটেন করতে হবে, যেটা কম এনার্জি সেটা আগে ফিল্ড হবে, তারপর তার থেকে যেটা বেশি শক্তি সেটা পরে ফিল্ড হবে। 2 হুন্স মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল। আচ্ছা, হুনটা পরে আসবো, 3 নম্বর করি। 2 নম্বর হচ্ছে পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। অর্থাৎ আমরা যা শিখেছি অ্যাটমিক স্ট্রাকচারে সেই জিনিসটাই, যে প্রথমে লো এনার্জিটা ফিল আপ হবে, তারপর যত এনার্জি বাড়বে আস্তে আস্তে ফিল আপ হবে। পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল হচ্ছে একটাতে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। অর্থাৎ যে কোনো একটা অরবিটাল, সেটা বন্ডিংই হোক বা অ্যান্টি বন্ডিংই হোক, সেখানে একটা থাকবে আপ স্পিন, একটা থাকবে ডাউন স্পিন, এবং এই দুটোর বেশি ইলেকট্রন একটা অরবিটালে থাকবে না। আর হুন্স মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল হচ্ছে যদি ডিজেনারেট অরবিটাল থাকে, অর্থাৎ সেম এনার্জির মলিকুলার অরবিটাল পাই আমরা, তাহলে এইভাবে ভর্তি করব না, এটা রং মেথড। যদি ডিজেনারেট অরবিটাল পাই, ডিজেনারেট অর্থাৎ ভয় খাওয়ার কিছু নেই, সেম এনার্জির অরবিটাল, সেম এনার্জির অরবিটাল বা ডিফারেন্ট অরবিটাল, তাহলে এদের হাইটটা একই রেখেছি, মানে এটা এনার্জির প্লট, এনার্জির অ্যাক্সিস, তাহলে হাইট 1 আছে মানে এনার্জি 1। এখানে যদি আমি ইলেকট্রনটাকে ফিল আপ করি, তাহলে প্রথমে এখানে একটা দেব, তারপর এখানে চলে যাবে ইলেকট্রনটা, অর্থাৎ একটা একটা করে সব ফিল আপ হবে, সমস্ত ডিজেনারেট অরবিটালগুলো ফিল আপ হবে, তারপর পেয়ারিং স্টার্ট হবে। 3rd ইলেকট্রন এখানে যাবে, 4th ইলেকট্রন এখানে যাবে। এইটা রং রিপ্রেজেন্টেশন। তাহলে এইভাবেই কিন্তু ফিল আপ হবে। এটা এমওটির আরও কিছু রুল, এগুলো মেনটেন করতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে যে ইলেকট্রনগুলোকে কাউন্ট করে নেওয়া, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমিক অরবিটাল, সেটা কত? 2টো। এইবার লো এনার্জি কোনটা, এইটা এখানে আগে ভরবো। কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো থাকতে পারে, ব্যাস। তাহলে এটাই হচ্ছে কনফিগারেশন।
তাহলে মলিকুলার অরবিটালের কনফিগারেশনটা কি হলো, H2 মলিকিউলের, H2 মলিকুলার কনফিগারেশন হচ্ছে, কনফিগারেশন কিসের, এটা এমোর কনফিগারেশন, সেটা হচ্ছে সিগমা 1s2 আর সিগমা স্টার 1s0, এটা হচ্ছে কনফিগারেশন। ওখানে ইলেকট্রন গেলই না, কারণ দুটো ছিল, দুটো এখানে কি হলো, বন্ডিংয়েই চলে এলো, অ্যান্টি বন্ডিংয়ে গেল না। ভিপিটির আরও একটা লিমিটেশন হচ্ছে যে, ওখানে তো বোধহয় 5টা দেখালাম, আরও একটা লিমিটেশন হচ্ছে যে যখন দুটো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে তখন তারা যে বন্ডটা তৈরি করে সেটা স্টেবল হয় এবং সেটাকে ভাঙতে গেলে শক্তি দিতে হয়। তাহলে তার একটা প্রপার এক্সপ্লানেশন কিন্তু আমরা পাইনি, এখানে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে, কারণ অ্যাটমিক অরবিটালের এনার্জি এখানে আর এখানে, কিন্তু যখন অরবিটাল দুটো ওভারল্যাপ করে মলিকুলার অরবিটাল তৈরি করলো তখন দেখা যাচ্ছে বন্ডিংটা ফিল আপ হলো, অর্থাৎ ইলেকট্রনটা এখান থেকে এখানে এলো, তাহলে এতটা এনার্জি এ ছেড়েছে, আর এই ইলেকট্রনটা এখানে এলো, অর্থাৎ এতটা এনার্জি এ ছেড়েছে। তাহলে প্রসেসটা কি, বন্ড ফরমেশন প্রসেসটা কি, এক্সোথার্মিক, তাপ বাইরে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ওরা স্টেবল হচ্ছে। এখন সেই পরিমাণ তাপ দিলে তবে আবার এরা ভাঙবে, সেটাকে আমরা বন্ড স্ট্রেংথ বলি, যে বন্ড এনার্জি বলি, যতটা এনার্জি দিলে বন্ডটা আবার ভেঙে যাবে। তাহলে বন্ড ফরমেশনে যে বন্ড শক্তিশালী হয়, দুটো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে যে বন্ডটা তৈরি করে সেটা যে স্ট্রং হয়, সেটার কারণ হচ্ছে এইটা যে দুটোই কী হলো, এনার্জিটা ফল করলো আপন ফরমেশন অফ দ্য বন্ড। এটা আমরা একটা এক্সপ্লানেশন দিতে পারছি। বন্ড অর্ডারটা কি করে বের করব, বন্ড অর্ডার বের করার জন্য আমরা নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস করব নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। কেন, বন্ডিং মলিকুলার অরবিটালে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোর পজিশন আমি দেখালাম যে তারা দুটো নিউক্লিয়াসের মাঝখানে রয়েছে, এখানে রয়েছে, কিন্তু অ্যান্টি বন্ডিংয়ে যে ইলেকট্রনগুলো থাকবে, যদি থাকে, এখানে নেই, যদি থাকে তখন কিন্তু নিউক্লিয়াসের মাঝে থাকবে না, এরা এই দিকে চলে যাবে। তাহলে নিউক্লিয়াসের মাঝে যদি ইলেকট্রন ক্লাউড না থাকে তাহলে দুটো নিউক্লিয়াসের মধ্যে রিপালশনটা কী হয়ে যাবে, প্রমিনেন্ট হয়ে যাবে। তাহলে এটা এই রিপালশনের জন্য দুটো অ্যাটম দুদিকে দূরে সরে চলে যাবে এবং বন্ডটা ভেঙে যাবে, দ্য বন্ড উইল রাপচার। তাহলে অ্যান্টি বন্ডিংয়ে যদি আমি ইলেকট্রন ঢুকিয়ে দিই তাহলে এই দুটো নিউক্লিয়াসের যে রিপালশন, সেই রিপালশনটা চরমে উঠবে এবং তার জন্য দুটো অ্যাটম রিপেল করে পরস্পরের থেকে দূরে সরে যাবে, দ্য বন্ড উইল রাপচার, বন্ডটা ব্রেক করে যাবে। তাহলে অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন থাকলে কি হবে, অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন থাকলে সে বন্ডকে ডিস্ট্রয় করে দেয়, সেই কারণে এটাকে বিয়োগ দিচ্ছি। আর বন্ডিংয়ে ইলেকট্রন ঢুকলে কি হবে, দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউড থাকবে, এনার্জিটা কমবে, অর্থাৎ এই বন্ড কনস্ট্রাক্ট করে, একজন কনস্ট্রাক্ট করে বলে এখানে রেখেছি পজিটিভ, আর এই ডিস্ট্রয় করে বলে এখানে রেখেছি। আমি যদি সোসাইটি কতটা ডেভেলপ করবে সেটা বার করতে চাই, তাহলে নাম্বার অফ সোশ্যাল পার্সন মাইনাস নাম্বার অফ অ্যান্টি সোশ্যাল বাদ দেবো, মাইনাস করে দেবো, ওটা সোশ্যাল থেকে অ্যান্টি সোশ্যালের সংখ্যাটা বিয়োগ দেবো, যেটা পড়ে থাকবে সেইটা সোসাইটির কনস্ট্রাকশনের জন্য রেসপন্সিবল। অর্থাৎ অ্যান্টি সোশ্যাল সোসাইটিকে ডিস্ট্রয় করে আর সোশ্যাল সোসাইটিকে কনস্ট্রাক্ট করে। তাহলে সেই সোশ্যাল মাইনাস অ্যান্টি সোশ্যাল করে দিলে কি হবে, নেট কতটা সোশ্যাল পার্সন পড়ে আছে তারা সোসাইটিটাকে কনস্ট্রাক্ট করছে। সেরকম বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রন বন্ডকে তৈরি করে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রন বন্ডকে ডিস্ট্রয় করে, তাই এই বিয়োগটা দেওয়াটা জরুরি। এবার একটা জিনিস বুঝতে হবে যে দুটো ইলেকট্রনে একটা বন্ড হয়। এবার বাঁ দিকে আছে বন্ড অর্ডার, বন্ড অর্ডার ইজ দ্য নাম্বার অফ বন্ডস প্রেজেন্ট বিটুইন টু অ্যাটমস, আর এদিকে আছে নাম্বার অফ ইলেকট্রন। তাহলে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ বন্ড তো মিলবে না, কি করলে মিলবে, 2 দিয়ে ভাগ করলে মিলবে। দুটো ইলেকট্রনে একটা বন্ড হয়, তাহলে একটা ইলেকট্রনে কটা বন্ড হয়, হাফ বন্ড হয়, তাহলে এতগুলো ইলেকট্রনে কত বন্ড হয়, হাফ ইন্টু এত, দ্যাট ইজ দ্য বন্ড অর্ডার। বোঝা গেছে? এবার এই মলিকিউলটার ক্ষেত্রে আমি কি করব, নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ডিং মলিকুলার অরবিটাল 2, এখানে হচ্ছে 0,
তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু 2 অর্থাৎ 1.0। তাহলে ভিবিটি যেটা বলছিল সেটা কিন্তু মিলে গেল। অর্থাৎ ভিবিটি যেগুলো বলতে পারছে সেগুলো এমওটি কিন্তু বলতে পারছে, এক্সেপ্ট দ্য জিওমেট্রি শেপ বন্ড অ্যাঙ্গেল, ওইটা ছাড়া বাকি বন্ড অর্ডার রিলেটেড সেগুলো কিন্তু ভিবিটিও বলছে H2 এক্সিস্ট করে, তার বন্ড অর্ডার 1 হয়। এমওটি বলছে হ্যাঁ H2 এক্সিস্ট করে এবং তার বন্ড অর্ডার 1ই হচ্ছে। পাশাপাশি এটা বলতে পারছে যে H2 কেন H এর থেকে স্টেবল, অ্যাটমিক হাইড্রোজেনের থেকে কেন মলিকুলার হাইড্রোজেন মোর স্টেবল, সেটা কিন্তু এ আরও প্রপারলি এক্সপ্লেন করতে পারছে। ভিবিটিকে এক্সপ্লেন করতে হচ্ছিল এইভাবে যে এ দুটো ইলেকট্রন পেয়েছে অর্থাৎ হিলিয়ামের বিন্যাস পেয়েছে তাই এটা স্টেবল, ওকে এইভাবে এক্সপ্লেন করতে হচ্ছিল। তাহলে এবার H2 প্লাসে আসি। H2 প্লাস সেটার ক্ষেত্রে একজনকে কি হতে হবে, H প্লাস হতে হবে। H2 প্লাস মানে একটা H আর একটা H প্লাস, তাহলে একটা ইলেকট্রন থাকবে। বন্ড অর্ডার তো এখানে কিছু দাঁড়াচ্ছে না অ্যাজ পার ভিবিটি, তাহলে ভিবিটি বলছে এ থাকবে না, ইট উইল নট এক্সিস্ট। কিন্তু এমওটি বলছে না থাকবে। এমওটি কি হলো, এইখানে ইলেকট্রনটা থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে H প্লাস আর এটা H, তাহলে H এ ইলেকট্রন আছে একটা, H প্লাসে নেই। তাহলে টোটাল কটা ইলেকট্রন পেলাম, একটা ইলেকট্রন কোথায় যাবে, লো এনার্জি অরবিটালে যাবে, তাহলে এখানে একটা ইলেকট্রন হলো। তাহলে কনফিগারেশন কি হলো H2 প্লাসের, হলো সিগমা 1s1 সিগমা 1s স্টার 0। তাহলে এখানে কি হবে, বসবে এখানে 1 মাইনাস 0, অর্থাৎ এটার মান হয়ে যাবে 0.5, হাফ বন্ড অর্ডার হয়ে গেল। এই হাফ বন্ড অর্ডারে আপত্তি আছে ভিবিটির, কিন্তু দুটো নিউক্লিয়াসের মাঝে যদি একটা বন্ড এর পরিবর্তে যদি অর্ধেক বন্ড থাকে তাহলে তো ইলেকট্রন ক্লাউড থাকছে, তাতে মলিকিউলটা অস্তিত্বহীন হবে না, সেটা আনস্টেবল হবে। এখানে কি হলো, কম্পেয়ার টু H2 হাইড্রোজেনে যেমন দুটো ইলেকট্রন এতটা করে নিচে নামছিল, এখানে একটা ইলেকট্রন এতটা এনার্জি কমেছে, তাহলে এটা তো আগের মতো স্টেবল হবে না। H2তে যেমন দুটো ইলেকট্রন এতটা করে নেমেছিল, তাহলে টোটাল এনার্জি অনেক বেশি ছেড়েছিল, এ কিন্তু একটা ইলেকট্রন এতটা নেমেছে, দুটো ইলেকট্রন এখানে নেই, তাই এটা কম স্টেবল হবে। এই জন্য এটা ট্রানজিয়েন্ট এক্সিস্টেন্স আছে, এটা ল্যাবে তৈরি করা যায়, কিন্তু এটা খুব স্টেবল নয়। কিন্তু তৈরি হবে না এমনটা নয়, তৈরি হবে, এবং বন্ড অর্ডার হচ্ছে এর হাফ। কারণ হাফ মানেই হচ্ছে 2 সেন্টার, এটা 1 ইলেকট্রন, ইলেকট্রন ক্লাউড তো আছে, যতটা দরকার ততটা নেই, কিন্তু তার অর্ধেক আছে, সেটাও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে রিপালশনটাকে কমাতে সম্ভব হবে। তাহলে এটার এক্সপ্লেনেশনটা হলো এই অবধি থাক। হোমওয়ার্ক দেওয়া রইল, He2 যে এক্সিস্ট করে না সেটা ভিবিটি বলছে এক্সিস্ট করে না, এবং সত্যিই করে না, এক্সপেরিমেন্ট রেজাল্ট বা রিয়েলিটি। ভিবিটি বলছে এক্সিস্ট করে না, এক্সপেরিমেন্ট বলছে এক্সিস্ট করে না। সেটা কেন, এমওটি কি বলছে, এমওটি কি ওটাই বলছে, সেটা বলতে হবে। যেহেতু এক্সপেরিমেন্টও বলছে এক্সিস্ট করে না, এমওটিকে তাই বলতে হবে, তাহলে সেটা দেখাতে হবে। আর He2 প্লাস অর্থাৎ দুটো H এর মাথায় একটা প্লাস আছে, সেটা ভিবিটি বলছে হবে না, কিন্তু এক্সপেরিমেন্ট বলছে হবে। এক্সপেরিমেন্ট যেহেতু বলছে হবে, তাহলে এমওটিকে সেটা করে দেখাতে হবে। এইটা হোমওয়ার্ক থাকলো, এইভাবে করতে হবে। আমি তারপর লিথিয়াম থেকে নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ।